ওনার বক্তব্য শুনতে শুনতে একটা জায়গায় এসে আমার কেন জানি মনে হইলো উনি কি সুস্থ, কারণ একদম উনি অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার আগের মুহূর্ত, তো মানে 2 থেকে 4 সেকেন্ড আগে আমার কেন জানি মনে হইলো উনি কি সুস্থ। ওর মধ্যেই কিন্তু দেখলাম উনি পড়ে গেল। ভাই বুকের এই জায়গাটা ধাক্কা লাগছে আমার। বিশ্বাস করেন, আমি আমার চোখের সামনে আমার বাবার মৃত্যু দেখছি, আমি আমার চোখের সামনে আমার রোজির মৃত্যু দেখছি। আমার এতটা ধাক্কা লাগে নাই ভাই। সোহরাওয়ার্দী উদ্যান আগে ছিল রেসকোর্স ময়দান, রেস হইতো, এখানে জুয়া খেলা হইতো। জুয়া বলতে কি জানেন, পাকিস্তান আমলে এখানে ঘোড়ার রেস হইতো। এটা চারিদিকে না কাঠের বাউন্ডারি ছিল, 2 সাইডে। এই সাইডে লোকজন দাঁড়াইতো, কোন ঘোড়া আগে যাবে ওর উপরে জুয়া খেলা হইতো ওই টাইমে। পরে এটা বন্ধ করে দেওয়া হয়েছে। আর এই জায়গায় আজকে যে মহাসমাবেশটা দেখলেন আপনারা, এত মানুষ আগে দেখছেন? হ্যাঁ দেখছি আমরা 7ই মার্চের ভাষণে, কিন্তু 7ই মার্চের ভাষণে এই রেসকোর্স ময়দানের ভিতরে যতটুক জায়গা এর মধ্যেই মানুষ ছিল, আর চারিদিকে ছিল আর্মির গাড়ি। আমি নিজে গেছি আমার মামার সাথে, ছোট ছিলাম। আর আজকে যে সমাবেশ দেখলেন, এটা আপনারা নিজেরাই চিন্তা করেন 7ই মার্চের চেয়ে অনেক বেশি কিনা আপনারা নিজেরা একবার ভাইবা দেখেন। এভাবে ভাবতে পারেন, রেসকোর্স ময়দানের ভিতরে জনগণ ছিল 7ই মার্চের ভাষণ শোনার জন্য, মঞ্চ ছিল ওই বট গাছের নিচে। আর আজকের যে সমাবেশ হয়েছে সেটা কিন্তু ওই মাঠ ছাড়াইয়া, ঢাকা ইউনিভার্সিটি ছাড়াইয়া ওদিকে নিউ মার্কেট চলে গেছে, এদিকে চলে আসছে ওই যে বাংলা মোটর, ওদিকে রমনা পার্কের ভিতরে ঢুকে গেছে। রমনা পার্কের ভিতরে কিন্তু ভাবেন ব্যাপারটা, আপনি যদি পাখির চোখে দেখেন তাইলে বুঝতে পারবেন কত মানুষ হয়েছে। আমার তো মনে হয় এটা নতুন ইতিহাস লেখা হয়ে গেল আজকে, এটা একটা ইতিহাস। আমার তো মনে হয় জামাতে ইসলাম জন্মের পর থেকে এত বড় আয়োজন আগে করতে পারে নাই, এটাই সবচেয়ে বড় আয়োজন। আমি খুব মনোযোগ দিয়ে দেখতেছিলাম, অনেক কৌতূহল ছিল আমার, অনেকে ভাষণ দিতেছিল। তবে একটা মজার ব্যাপার কি জানেন, প্রত্যেকের ভাষণের মধ্যেই কিন্তু একটা ব্যালেন্স ছিল। যদিও ওনাদেরকে সময় মাইপা দিছে 2 মিনিট 3 মিনিট, কাউকে 5 মিনিট, ওই সময়ের মধ্যে সবাই যে ভাষায় কথা বলল সবগুলা যদি আপনি মিলান একটা ফুলের মালা হবে, বিনি সুতার মালা, একই সুরে গাথা। সবাই ভাষণের মূল কথা যেটা সবাই ভাষণের মধ্যেই বুঝা গেছে, সবাই জুলাই গণ অভ্যুত্থানকে বুকে ধারণ করে। আর ওনাদের বক্তব্যের মধ্যে যে সারমর্মটা ছিল, ওই সারমর্ম বুঝছেন বাতাসে নেচে নেচে যমুনার দিকে যাচ্ছিল, ডাক্তার ইউনূস স্যারের দিকে যাচ্ছিল। আমার মনে হয় ওই টাইমে উনি টেলিভিশনের সামনেই ছিলেন। সাথে কি কেউ ছিল? হ্যাঁ থাকতে পারে, আসিফ মাহমুদ আর মাহফুজ আলম, ওই যে মাস্টার মাইন্ড চুপচাপ আছে, কিন্তু ওনারা 3 জন হয়তো দেখতেছিল টেলিভিশনে। কি বলে ওনারা, প্রত্যেকের কথা একই সুর, একই বক্তব্য। আগে সংস্কার, আগে বিচার, আগে সংবিধানের রদবদল, তারপরে নির্বাচন। নির্বাচন কোনো অ্যাঙ্গেলই দেওয়া যাবে না, পিআর সিস্টেমে নির্বাচন হইতে হবে, ভোট বাণিজ্য করতে পারবেন না। এই যে আজকে সোহরাওয়ার্দী উদ্যানে যারা আসছিল প্রত্যেকের ভোটের মূল্যায়ন হবে। আরে একজনকে দেখলাম কি জানেন, এরকম উনি কুজো হয়ে গেছে, উনি সঙ্গে নিয়ে আসছেন কি জানেন, চিরা আর মুড়ি আর পানির বোতল। উনাকে জিজ্ঞেস করতেছিল কেন এখানে খাওয়া দিবে না, না না জামাত ইসলাম তো খাওয়া দেয় না। আসলে কিন্তু দেয় না। আরে উনি ওইভাবে 7 থেকে 8 কিলোমিটার হাইটে আসছে এবং উনি ওই সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছে। দেখছেন ভালোবাসা মানুষের, নিজের খাবার নিয়ে আসছে। গতকালকে রাত্রে থেকেই তো আসা শুরু, ভোরবেলায় ভাই আমি ঘুম থেকে ওইটা প্রথমেই ওইখানে ঢুকছি, আমি সার্চ দিছি যে সোহরাওয়ার্দী উদ্যানের খবর কি। ভাই লোকে লোকারণ্য, 8টার দিকে তো ভাই সবাই চলে আসছে।
এর মধ্যে নেতারা আসতে শুরু করলো একে একে। এর মধ্যে ইসলামিক গান হলো, ইসলামিক বক্তব্য রাখলো যারা জুনিয়র, হ্যাঁ নেক্সট যারা নেতা হবে, ওনারা তো নেতা তৈরি করে ভাই, হ্যাঁ নেতা তৈরি করে, তাদের বক্তব্য শুনতেছিলাম, ইসলামিক গান শুনতেছিলাম, গজল শুনতেছিলাম। একটা টাইমে একটু ঘুমায় গেছি, হট করে ঘুমটা ভাঙছে, কারণ আমার তো মোবাইল চলতেছে বুঝছেন। কার গলার আওয়াজ? ডাক্তার শফিকুর রহমান। হায় হায়, যার জন্য আমি অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছিলাম। তখন কিন্তু পরন্ত বিকাল, উনি যে বলতেছিলেন না যে আমি বক্তব্য বেশি বড় করব না, একটু পরে মাগরিবের নামাজ, ওই টাইমে আমার ঘুম ভাঙছে। তাড়াতাড়ি ওইটা বৈঠক দেখতেছি, উনি কথা বলতেছে, শুনতেছি কি বলতে চায়। এর আগে অনেক নেতাই তো অনেক কথা বলে গেল, উনাদের মনের কথাগুলাই কিন্তু আবার উনি গুছায়া বলতেছে। এবং উনি নিজে বলছে এতক্ষণ যাদের বক্তব্য আপনারা শুনলেন ওগুলা সবই আমার মনের কথা। হ্যাঁ, উনি নিজেই বলতেছিলেন। তারপর ওনার বক্তব্য শুনতেছি মনোযোগ দিয়া। আমি তো জানি কি বলবে। ভাই ব্রাদার, আপনাদেরকে অনেক আগে থেকে বলে আসতেছি না যে ইসলামিক মাইন্ডের যারা আছে সবাই এক জায়গায় চলে আসবে। এই এনসিপি একা কিছু না, কি ওনাদের সঙ্গে আছে মুরব্বীরা, আর মুরব্বীরা যা বলে বুদ্ধিমানরা সেভাবেই চলে, সেই বুদ্ধিমানরা ওইভাবেই চলতেছে। যাই হোক, ওনার বক্তব্য শুনতে শুনতে একটা জায়গায় এসে আমার কেন জানি মনে হইলো উনি কি সুস্থ। কারণ একদম উনি অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার আগের মুহূর্ত, মানে 2 থেকে 4 সেকেন্ড আগে আমার কেন জানি মনে হইলো উনি কি সুস্থ। ওর মধ্যে কিন্তু দেখলাম উনি পড়ে গেল। ভাই বুকের এই জায়গাটা ধাক্কা লাগছে আমার। বিশ্বাস করেন, আমি আমার চোখের সামনে আমার বাবার মৃত্যু দেখছি, আমি আমার চোখের সামনে আমার রোজির মৃত্যু দেখছি। আমার এতটা ধাক্কা লাগে নাই ভাই, কারণ ওরা অসুস্থ ছিল। আমার বাবার ক্যান্সার ছিল, জানতাম যে উনি মারা যাবেন। রোজিও সেম কিডনি পেশেন্ট ছিল, জানতাম যে একটা টাইমে পৃথিবী ছেড়ে চলে যাবে। মানসিকভাবে প্রস্তুতি ছিল, যার জন্য এত বড় ধাক্কা লাগে নাই। আজকে তো ওই প্রস্তুতি ছিল না ভাই, একদম সুস্থ মানুষ। আর উনি যে হাঁটে ভাই, ভাল লাগে দেখতে, ভাল লাগে। এই বয়সে যেভাবে কথা বলে, যেভাবে হাঁটে, আর উনার একজন ভক্ত আমি, এটা তো আপনাদেরকে আগেই বলছি। ওই টাইমে ভাই বুকটার মধ্যে যা লাগছে না, হায় হায়, শেষ হয়ে গেল কিনা সব স্বপ্ন। কারণ কি জানেন, এই জুলাই গণ অভ্যুত্থানের সঙ্গে যারা আছে তাদের অভিভাবককে, তাদের অভিভাবক তো উনি। হ্যাঁ, উনি অভিভাবক এই মুহূর্তে। ওদের দায়িত্ব তো কেউ নিতে চায় না, উনি নিছেন, উনি নিছেন। আরেকজন আছে ওনাদের দায়িত্ব নিয়ে বৈশা আছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। উনি তো বৈশা আছেন, কি করবে উনি? উনি তো নিরুপায়। কারণ 2টা ভাগ হয়ে গেছে। জুলাই গণ অভ্যুত্থানকে একটা ভাগ বলে এটা একটা আবেগ, আরেকটা ভাগ বলে না এটা তো আবেগ না, এটা আগুন। আর ওই আগুনটাই বুকে নিয়ে উনি বক্তব্য দিতে দাঁড়াইছিল। ভাই, ওনার আগুন ঝরা বক্তব্যটা শুনতে পারি নাই। কেন জানেন? উপরওয়ালা ওনার শরীরটাকে ওনার সঙ্গ দেয় নাই, একটুখানি বিট্রে করছে শরীরটা। তারপরে উনি বলছে আল্লাহ যা করে ভালোর জন্য করে। আমার মৃত্যু যখন লেখা আছে তার 1 সেকেন্ড আগেও আমি মরবো না। আবার উনি ওইটা দাঁড়ায় গেছে, দেখছেন? দাঁড়া থেকে বক্তব্য রাখতে রাখতে আবার কিন্তু উনি 50 সেকেন্ডের মধ্যে আবার পয়রা যাইতাছিল, সবাই ধইরা ফেলছে। এর মধ্যে একজন আইসা মাইকে ঘোষণা দিল ডাক্তার সাহেব এখন আর কোনো বক্তব্য রাখবে না। ডাক্তার সাহেবকে অন্য ডাক্তাররা না করছে আর কোনো বক্তব্য রাখা যাবে না, উনার শরীর ভালো না। ওই টাইমে উনার গলার আওয়াজ শোনা যায়, বুঝছেন? বলতেছে না আমি বক্তব্য দিব, কিন্তু উনি দাঁড়াইতে পারতেছে না। ওই মাইক নিচে নামানো হয়েছে, ওই মাইক নিচে নামায়া বৈশা উনি বক্তব্য রাখছে। বক্তব্যের মূল কথা, আরেকটা লড়াই করতে হবে দুর্নীতির বিরুদ্ধে। প্রথম লড়াইটা হয়ে গেছে জুলাইতে এক দানবীর সাথে, আর দ্বিতীয় লড়াইটা করতে হবে দুর্নীতির বিরুদ্ধে। এই দেশটাকে দুর্নীতি মুক্ত করতে হবে। এবং উনি ওয়াদা করছে আমরা যদি জনগণকে সঙ্গে নিয়ে ক্ষমতায় আসতে পারি তাহলে আমরা দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ করব। আমাদের এমপিরা, আমাদের মন্ত্রীরা কোনো সরকারি ভবন নেবে না, কোনো সরকারি গাড়ি ব্যবহার করবে না,
কোন রকম ক্যাশ টাকা লেনদেন করবে না, কোন এমপি মিনিস্টার তাদেরকে টাকাই ছুঁতে দেওয়া হবে না, এমন একটা দেশ আমরা গড়তে চাই। উনার কিন্তু শরীরটা ওনার সঙ্গ দিচ্ছিল না। তারপরে জানেন বুঝছেন, ইমানের জোর আর সামনে কত বড় দায়িত্ব, সারা বাংলাদেশ থেকে কত মানুষ আসছে, ওই দায়িত্ববোধ থেকে ওই শরীরের সাথে যুদ্ধ কইরা নিজেই বলতেছে আমার আফসোস আমি জুলাইয়ের একজন শহীদ হইতে পারি নাই। উনার আফসোস এটা। চিন্তা করছেন কতটা বুকের লালন করে। চিন্তা করেন ভাই, একটা মানুষকে ডাক্তাররা না করতেছে, এদিকটা প্রেশার মাপতেছে, এদিকটা ইঞ্জেকশন নিয়ে দাঁড়ায় রয়েছে, ওষুধ নিয়ে দাঁড়ায় রয়েছে, উনি কিন্তু হার মানতেছে না। একটা টাইমে কিন্তু ধমকে দিছে, তোমরা বসো। কখনো ওনাকে দেখি নাই মঞ্চে কাউকে ধমক দিতে, তখন ধমক দিছে। চিন্তা করেন কতটা পাওয়ার। এটা ইমানের জোর লাগে, ইমানের জোর লাগে। সৎ মানুষ ভাই, সৎ মানুষ। আপনারা নিজেরাই বলেন, হ্যাঁ আপনারা বলেন তো, আমার এখানে কমেন্ট করবেন জামাতে ইসলামের কি কি দোষ আছে একটু বইলা যাবেন। যাই হোক, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস এবং নাহিদ ইসলাম এদেরকে নিয়ে ভাই আমার টেনশন হইতো যে যদি জুলাই সনদপত্রটা না হয়, যদি জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতিটা তারা না পায়, যদি সংবিধানে এই 24কে জায়গা না দিতে পারে, তাহলে তো এই বাচ্চাগুলার কি অবস্থা হবে। হায় হায়, বাচ্চা আমি কইতাছি, ওনারা কইছে পোলাপান। আজকাল ওই পোলাপান কি কয় জানেন? বুড়া। বুড়া কয়ে বলে, কিন্তু ছাড় দেয় না তো ভাই। বুঝিনি তো এই যুগের পোলাপান। বাপেরে কয় হুক্কা আন, কিছুই করার নাই। এই যে দেখেন চিটাগাং গেছে, ওর মধ্যে কক্সবাজার যাইবার সময় ওই যে চকরিতে আবার একটা নতুন ঘটনা ঘটছে। আচ্ছা কি দরকার ছিল বলেন? ওইখানে যায়া সালাউদ্দিন সাহেবকে নিয়ে কথা বলতেছে, ওনার নাম নেয় নাই, শুধু বলছে শিলং থেকে এখানে একজন গডফাদার আসছে। শিলং থেকে। শিলং থেকে কে আইছে এইটা তো বুঝেন। এটা নিয়ে ওইখানে রিয়াকশন হয়েছে ওনার দলের মধ্যে। ওনার তো ভক্তকুলের অভাব নাই ওই এলাকায়, তাই না? সাগর পাড়ের মানুষ ওনারা, ওই এলাকাটা তো পুরাই ওনাদের। ওনার ভক্তরা হামলা চালাইছে, ব্যানার ছিঁড়ছে, পোস্টার ছিঁড়ছে, স্লোগান দিছে, ওইখানে পুলিশ গেছে, আর্মি গেছে। কিন্তু গোপালগঞ্জের মতো ওরকম ঘটনা ঘটে নাই, ইট পাটকেল মারে নাই, ব্যানার ট্যানার ছিঁড়ছে, প্রতিবাদ করছে। কারণ ওনাদের নেতাকে মূল্যায়ন করে নাই, যার জন্য ভাই আমার এলাকায় আইসা আমার নেতাকে মূল্যায়ন করবি না। যে ঘটনাটা ঘটছিল গোপালগঞ্জে, চিন্তা করেন ঘটনা কোন দিকে যাচ্ছে। এখন এরকম ঘটনা আরো ঘটবে এখন, কারণ এখন দিশাহারার টাইম। তো অঙ্ক মিলায় দেখেন, আজকে সরহদি উদ্যানের জামাতে ইসলামের এই মিটিং এর পরে কি বার্তা চলে গেছে সারা বাংলাদেশে, একবার চিন্তা করে দেখেন তো। আর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যেটা চাইছিল সেটা কি হয় নাই, সেটা কিভাবে আদায় করতে হয় সেটুক তো আল্লাহ উনার মাথায় দিয়ে দিছে। সেইটুক যদি আল্লাহ উনার মাথায় না দিত, সারা পৃথিবীর কাছে উনি হিরো হইতে পারত। সারা পৃথিবীর মানুষ উনাকে কেন চিনে? নিশ্চয়ই আল্লাহ উনাকে কিছু দিয়ে দিছে। ওই জ্ঞান দিয়েই কিন্তু খেলাটা খেললো। হ্যাঁ, আমি খেলাই বলবো, এটা রাজনীতির খেলা, রাজনীতির খেলা। আমরা কিংস পার্টি বলি আর যাই কিছু বলি, ঘটনা তো সত্য কিন্তু সাক্ষী নাই। ঘটনা সত্য, সাক্ষী নাই। কিভাবে সাক্ষী দিবেন? সবাই সবকিছু বুঝতেছি, কিন্তু ওনার নিয়তটা কি? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নিয়তটা কি? ভাই সংস্কার করব, বিচার করব, তারপরে নির্বাচন দিব। দেখেন বিচারের কথাও কিন্তু আজকে এই মঞ্চ থেকে ঘোষণা দিছে। বিচারের একটা পর্যায়ে যাইতে হবে, বিচার দৃশ্যমান হইতে হবে, তারপরে জুলাই গণ অভ্যুত্থানের সনদপত্র ঘোষণা লাগবে এবং এই 24কে সংবিধানে জায়গা দিতে হবে, স্থান দিতে হবে ভাই, স্বীকৃতি দিতে হবে। কারণ কি জানেন? এখনো তো হুমকি ধমকি আসে। হায় হায়, আপনারা দেখেন নাই একজন পুলিশ অফিসারকে আওয়ামী লীগের গেরিলা বাহিনী হুমকি দিতেছে। হ্যাঁ, আওয়ামী লীগ অলরেডি গেরিলা বাহিনী বানায় ফেলাইছে। ওই গেরিলা বাহিনী হুমকি দিতেছে যে গোপালগঞ্জে কি আপনি গুলি চালাইছিলেন আমার লোকদের উপরে, তাহলে আপনার খবর আছে। চিন্তা করছেন, পুলিশকে হুমকি দেওয়া শুরু করছে। এটাই উপরওয়ালার খেলা ভাই। হ্যাঁ, এটাই নিয়তির খেলা। আমরা ছোটবেলায় শুনছি তো,
পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। ভাই এখন যতই উড়বার চেষ্টা করবেন ডানা কাইটা দিবে, স্টেট ডানা কাইটা দিবে। কারণ জনগণ আছে এখন সরকারের সাথে, সরকার একা না। আজকের পর থেকে কেউ কি সরকারে একা বলতে পারবেন? এনসিপি আলোচনার মধ্যেই আছে, আলোচনার মধ্যেই থাকবে। এনসিপি নিয়ে সবাই কথা বলতে এখন বাধ্য। কারণ ওনাদের পিছনে কারা আছে আজকে তো ভাই আয়নার মতো পরিষ্কার হয়ে গেলেন। আগে থেকে বলছি না, 19 তারিখে আপনারা ক্লিয়ারলি দেখতে পাবেন, পরিষ্কার দেখতে পাবেন, কোন রকম ভেজাল নাই। ডক্টর ইউনূস স্যার বলছিল না যে আমাদের এক পাশে চীন আরেক পাশে ভারত, ওরা যদি উইরা যাইতে চায় সামনের দিকে, আমরা মাঝখানে, আমরাও তাদের সঙ্গে উইরা যাইতে পারবো। তাদের হাওয়া আমাদের গায়ে লাগবে, তো সে হাওয়া লাগাতেই আমরা উইরা যাইতে পারুম। এই কথা তো বলছিল ভাই। আর ওই কথাটার মূল্য দিচ্ছিলাম না আমরা কেউ, কোন মূল্যায়নই করতেছিলাম না ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে। মনে হইতেছিল কি জানেন, উনি বিদেশে কোথাও চাকরি বাকরি করতো, ওইখান থেকে আইসা ক্ষমতাটা নিয়ে নিচ্ছে জোর কইরা, এরকম মনে হইতেছিল। উনাকে যে আমরা সসম্মানে আনলাম, সে সম্মানটা উনার রাখতে পারি নাই। কিন্তু আল্লাহ যদি সম্মান দেয়, সে সম্মান কে কাইরা নিবে? দেশের বৃহৎ জনগোষ্ঠী বুঝা ফেলাইছে যে ডক্টর ইউনূস স্যার কারেক্ট যদি না হবে, আজকে যে 7 দফা আসলো, এগুলা তো ভাই সবই সরকারের দাবি। হ্যাঁ, সরকারের দাবি আজকে রাজনীতির মাঠে চলে আসলো। রাজনীতির মঞ্চ থেকে যখন ঘোষণা হইলো, এখন তো আর ফেলে দিতে পারবেন না। এই যে আজকে 19শে জুলাই আমি ক্যামেরার সামনে কথা বলতেছি, ঠিক যে টাইমে, এই টাইমে, গত বছরের এই টাইমে কি ঘটতেছিল? হায় হায়, চারিদিকে আহাজারি, গুলির শব্দ, হেলিকপ্টার উঠতেছে, সাইরেন বাজতেছে, অ্যাম্বুলেন্স যাইতেছে। আর হাসপাতালের মধ্যে মা খুঁজতেছে ছেলের লাশ, বোন খুঁজতেছে ভাইয়ের লাশ। আর যারা আহত হয়েছে তারাও ঠিক মতো চিকিৎসা নিতে পারতেছিল না। ওইখানে ছাত্রলীগের পোলাপান যায়া ওই হাসপাতালও আক্রমণ করতেছিল, কাউকে চিকিৎসা নিতে দিতেছিল না। সারা বাংলাদেশেই তো এই অবস্থা ছিল। মা কাঁদতেছিল পুতের জন্য, বোন কাঁদতেছিল ভাইয়ের জন্য। এই কান্না কি আপনারা ভুলে গেছেন? কিন্তু ওরা তো ভুলতে পারে না, ওদের তো জীবন মরণ যুদ্ধ। ওই যে বলছে না, পিছনে পুলিশ সামনে স্বাধীনতা। এখন কি বলবে জানেন? পিছনে বেঈমান, সামনে স্বাধীনতা। এই পথেই তো চলে গেছে দেশ। তারপর শেষ কথা, আল্লাহ যা করে ভালোর জন্য করে। ওই যে মিল বন্ধন হয় নাই, যে ভালোই হয়েছে। মিল বন্ধন হইলে ভাই এই দেশটা ওই আগের মতেই থাইকা যাইতো। এখন যে ফাটলটা ধরছে না, এই ফাটলটা দরকার ছিল তো ভাই। কোনো কিছু না ভাঙলে, চুরমার না হয়ে গেলে নতুন কিছু এখান থেকে আর গজায় না। ধ্বংস হলেই তো নতুন কিছু হয়। এইটাই বলে এই ভিডিওটা শেষ করতে চাই। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।